আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। কয়েকদিন পর পাসপোর্ট আর ভিসার ব্যবস্থা করে ফেললো আব্বু। কালকে আমার ফ্লাইট। এর মধ্যে লোকটার সাথে আমার প্রতিদিনই কথা হতো, ম্যামের খোঁজ নিতাম। রাত্রে সব গুছিয়ে রাখলাম, সকালে গোসল করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার সাথে আব্বু আর আঙ্কেল আছে। এয়ারপোর্টে গিয়ে আব্বু আর আঙ্কেলের থেকে বিদায় নিয়ে আমি প্লেনে উঠে পড়লাম। মনটা এখন অস্থির হয়ে আছে, কখন আমি ম্যামকে একবার নিজের চোখে দেখব। 8 মাস হয়ে গেছে ম্যামকে দেখতে পাইনি। কিছুক্ষণের মধ্যেই প্লেন ফ্লাই করলো। প্রায় কয়েক ঘন্টা পর আমেরিকায় ল্যান্ড করলাম। প্লেন থেকে নেমেই আমেরিকার একটা সিম কিনলাম। 6 ঘন্টা পর সিমটা অ্যাক্টিভ হবে। যাই হোক, এখন অবশ্য রাত, তাই একটা ভালো হোটেল খুঁজে রাতের জন্য থাকার ব্যবস্থা করে ফেললাম। রাতটা কোনো রকম নির্ঘুম কাটিয়ে সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর চেক আউট করে কিছু খেয়ে নিলাম। এর মধ্যে দেখি সিমটা অ্যাক্টিভ হয়েছে। তাই প্রথমেই আমি সেই লোকটাকে ফোন করলাম। 2বার ফোন দেওয়ার পর উনি রিসিভ করলেন। তারপর বললেন হ্যালো। আমি বললাম হ্যালো ভাই, আমি রাকিব, চিনতে পারছেন? লোকটি বলল হ্যাঁ পারছি, কিন্তু আমেরিকান নাম্বার কেন? আমি বললাম আমি কাল আমেরিকায় আসছি। লোকটি বলল ও আচ্ছা, আপনি এই ঠিকানায় চলে আসেন, এখান থেকে আমি আপনাকে হসপিটালে নিয়ে যাব। আমি বললাম ওকে ভাই, বলেই ফোনটা রেখে লোকটার দেওয়া ঠিকানা অনুযায়ী চলে গেলাম। খুঁজে খুঁজে যেতে অবশ্য আধা ঘন্টা লাগলো। ওখানে পৌঁছে লোকটাকে আবার ফোন দিলাম। লোকটি বলল হ্যালো। আমি বললাম জি ভাই, আমি আসছি, আপনি কই? লোকটি বলল ওখানেই দাঁড়ান, আমি আসছি। আমি বললাম ওকে, বলেই ফোনটা রেখে দিলাম। কিছুক্ষণ পর দেখি আমার চেয়ে সিনিয়র হবে এমন একটা ছেলে আমার আশেপাশে ঘুরঘুর করছে। একটু পর আমার কাছে এসে বলল রাকিব। আমি বললাম জি। লোকটি বলল ও হাই, আমি আকাশ। আমি বললাম হ্যালো আকাশ। আকাশ বলল ঠিক আছে, তাহলে হাসপাতালে যাওয়া যাক। আমি বললাম জি শিওর। তারপর ওনার নিজস্ব গাড়িতে উঠে পড়লাম। দেখে মনে হচ্ছে বড় লোকের ছেলে। আমি ওনাকে বললাম ভাইয়া আপনি কি বাংলাদেশি? আকাশ বলল জি আমি বাংলাদেশি, বিদেশেই সেটেল। আমি বললাম ও আচ্ছা, আপনি ম্যামের খবর জানলেন কিভাবে? আর ওনার ফোনটাই বা আপনার কাছে এলো কিভাবে? আকাশ বলল সেটা না হয় পরে বলি, আগে দেখেন উনি আপনার পরি ম্যাম কিনা। আমি বললাম আচ্ছা। পথ যেন শেষই হতে চাচ্ছে না। আমি ম্যামকে দেখার জন্য অস্থির হয়ে আছি। কিছুক্ষণ পর একটা হাসপাতালের সামনে এসে গাড়ি দাঁড় করালো। গাড়ি থামতেই আমার বুকের ভিতরে ধক শব্দ বেড়ে গেল। চোখে পানি জমে উঠলো অজান্তেই। 8 মাস, পুরো 8 মাস আমি আমার পরি ম্যামকে দেখিনি, অথচ প্রতিটা রাত তার স্বপ্নে চোখ ভিজেছে। আকাশ ভাইয়ের পিছনে পিছনে হাঁটতে হাঁটতে একসময় হাসপাতালের ভিতরে ঢুকে গেলাম। করিডোরটা থমথমে, কেমন একটা ভারী নীরবতা চারিপাশে। বুকের ভিতরে কিছু একটা যেন কাটার মতো বিচ্ছে। আকাশ ভাই বললেন ভাই এই রুমটাই আপনার ম্যামের। আমি নিঃশব্দে মাথা নেড়ে দরজার সামনে দাঁড়ালাম। হাতটা কিছুতেই উঠছে না দরজা খোলার জন্য। শরীরটা কেমন ঝিমঝিম করছে, যেন ভিতরে ভিতরে ভেঙে পড়ছি। আকাশ ভাই আস্তে করে বললেন চলেন আমি আসি, ভয় পাবেন না। দরজাটা খুলে ফেললাম। খুলতেই চোখ গেল আমার বিছানার উপর। সাদা বিছানায় শুয়ে থাকা একটা মানুষ, চোখ বন্ধ, নিঃশব্দে নিঃশ্বাস নিচ্ছেন। চেনা সেই মুখটা, যেটা আমি দিনের পর দিন কল্পনায় আঁকতাম। কিন্তু আজ তিনি কোনো কথা বলছে না, চোখও খুলছেন না। কথা বলতেই আমার কণ্ঠ কেঁপে উঠলো। আমি বললাম পরি ম্যাম। শব্দটা উচ্চারণ করতেই বুকের মধ্যে কেমন হাহাকার করে উঠলো। আমি ধীরে ধীরে ম্যামের পাশে গিয়ে দাঁড়ালাম। আমার হাত বাড়িয়ে ওনার কপালের চুলগুলো সোজা করে দিলাম। সেই স্পর্শে, সেই নিঃশ্বাসে চোখে পানি আর বাধা মানলো না। আমি ওনার হাতটা ধরলাম খুব আস্তে করে। হাতটা ঠান্ডা নিঃশ্বাস। আমি ম্যামের কানের কাছে গিয়ে ফিসফিস করে বললাম কেমন আছেন ম্যাম? কথাটা বেরিয়ে গেল বুকের অভিমান চেপে রাখা এক বিশাল কষ্টের ভেতর থেকে। তারপর আবার বললাম জানেন ম্যাম, আমি তো প্রতিদিন আপনার অপেক্ষায় ছিলাম। আপনি তো একবারও ফোন করেননি, একবারও বলেননি পিতৃ স্বপ্নচারী তুমি কেমন আছো। আমার গলা কেঁপে কেঁপে উঠছিল, কথাগুলো আর ঠিক মতো বলা যাচ্ছিল না। চোখ দিয়ে পানি পড়তে লাগলো চুপচাপ। আমি ম্যামের পাশে বসে পড়লাম, হাতটা শক্ত করে ধরলাম। তারপর আবার বললাম আপনার এত নিঃশব্দ হয়ে যাওয়াটা আমার সহ্য হয় না ম্যাম। আপনি তো এমন ছিলেন না, আপনি তো আমার সবকিছু ছিলেন। আপনাকে একদিন এসএমএস না করলে আমার উপর আপনি রেগে যেতেন। আজ কিভাবে 8 মাস আমাকে ছেড়ে থাকতে পারলেন ম্যাম, কি করে? আমি মাথাটা নিচু করে ওনার হাতের উপর রাখলাম। তারপর হাতে আলতো করে চুমু খেলাম। চোখের পানি চুপচাপ গড়িয়ে পড়ছে। তারপর আমি মুখটা তুললাম খুব ধীরে, কপালের চুলগুলো সরিয়ে দিয়ে ওনার কানে ফিসফিস করে বললাম প্লিজ একবার শুধু চোখ খুলে দেখেন ম্যাম, আমি এসেছি, আপনার পিচ্চি স্বপ্নচারীটা।
কোনো সারা শব্দ নেই। আমি ওনার হাতটা দুহাতে চেপে ধরলাম এবার, আর জোরে কান্নায় ভেঙে পড়লাম। আমি যেন শ্বাস নিতে পারছি না ঠিক মতো কান্নার জন্য। হঠাৎ পিছনের ঘাড়ে কে যেন হাত দিল। পিছনে তাকিয়ে দেখি আকাশ ভাইয়া। আমি আকাশ ভাইয়াকে জড়িয়ে ধরে আরো কান্না করতে লাগলাম। উনি আমাকে সান্ত্বনা দিতে লাগলেন। তারপর উনি বললেন, ভাই এখন এখান থেকে চলেন। আমি বললাম, না ভাই, আমি ম্যামকে ছাড়া কোথাও যাব না। আকাশ বলল, ভাই বোঝার চেষ্টা করো, কোমায় থাকা রোগীর পাশে ডাক্তার এভাবে থাকা অ্যালাউ করে না। থাকলে রোগীরই সমস্যা হয়। তুমি কি চাও তোমার ম্যামের সমস্যা হোক? আমি বললাম, না, কখনোই না। আকাশ বলল, তাহলে তুমি এখন আমার সাথে চলো। আমি বললাম, কিন্তু কোথায় যাব? আকাশ বলল, আমার বাসাতে যাবা। বলে আকাশ ভাই আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে এলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি হাসপাতাল থেকে বের হয়ে আসলাম। তারপর আকাশ ভাইয়ার গাড়িতে করে আধা ঘন্টা পর একটা বিশাল বাড়ির সামনে আসলাম। মনে হয় এটাই তাদের বাসা। আকাশ ভাইয়া গাড়ি থেকে নেমে আমাকে বলল, আসো ভিতরে আসো। আমি বললাম, বাড়িটা কি আপনাদের ভাইয়া? আকাশ বলল, হ্যাঁ। বলেই বাড়ির ভিতরে প্রবেশ করলাম। বাড়িটা অনেক সুন্দর। বাড়িটার ভিতরে ঢুকতে এক অদ্ভুত প্রশান্তি লাগলো। দেয়াল জুড়ে সুন্দর ছবি, কারুকার্য করা আসবাবপত্র, আর এক ধরনের নীরব সৌন্দর্য চারপাশে ছড়িয়েছিল। আমি একটু কেমন যেন হকচকিয়ে তাকিয়ে থাকলাম। তখনই আকাশ ভাইয়া বললেন, আরে দাঁড়িয়ে আছো কেন, ভিতরে এসো। দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন একজন মহিলা, পরিপাটি করে শাড়ি পরা, হাতে একটা ছোট্ট মেয়ের হাত ধরা। আকাশ বলল, উনি আমার ওয়াইফ নীলাম, আর এটা আমার মেয়ে তিশা। আমি একটু সংকোচ নিয়ে সামনে এগিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ভাবি। নীলা বলল, ওয়ালাইকুম আসসালাম। তারপর মুচকি এক হাসি দিয়ে বললেন, বসুন, আপনিই তো রাকিব। আকাশ এই কয়েকদিনে অনেক বলেছে আপনার কথা। আমি বললাম, জি আমি রাকিব। তিশা বলল, তুমি কি আব্বুর বন্ধু? আমি একটু হেসে বললাম, হ্যাঁ, আমি তোমার আব্বুর ছোট ভাইয়ের মতো বন্ধু। তিশা হেসে আমাকে হাত ধরে টানলো। তিশা বলল, তাহলে আমার সাথে খেলবা তো? আমি ক্লান্ত হেসে বললাম, এখন না পিচ্ছি, পরে খেলবো, ঠিক আছে? তিশা খুশি মনে ঘরের এক কোণে খেলনা নিয়ে খেলতে বসে গেল। আমি তখন সোফায় বসলাম, কিন্তু নীলা ভাবির আচরণে কেমন যেন একটা চাপা কষ্ট টের পেলাম। নীলা ভাবি বেশিরভাগ সময় আকাশ ভাইয়ার দিকে তাকাচ্ছিল না, আর কথা বলছিল যেন খুব হিসেব করে। তারপর ভাইয়ার বাবা মায়ের সাথেও পরিচয় হয়ে নিলাম। তারপর আকাশ ভাইয়া বললেন, যাও তুমি ফ্রেশ হয়ে বিশ্রাম নাও। আমি বললাম, ওকে ভাইয়া। বলেই আমি রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে নিলাম। একটু পরেই আকাশ ভাইয়া রুমে আসলো। এসে বলল, এই নাও তোমার ম্যামের ফোন। আরে এটা তো সত্যিই ম্যামের ফোন। তাই আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ভাইয়া আমাকে সব পরিষ্কার করে বলবেন, ম্যাম এখানে কি করে? আমরা তো তাকে 8 মাস আগেই দাফন করেছি। তারপর আকাশ ভাইয়া বিছানায় আমার পাশে বসে পড়ল। তারপর বলল, 8 মাস আগে আমরা সবাই দেশে গিয়েছিলাম কয়েকদিনের ছুটিতে। ছুটি শেষ যখন বিদেশে ব্যাক করার জন্য বের হই, তখন রাস্তার পাশেই যে একটা হাসপাতাল আছে, তার ট্রান্সফরমার পুড়ে ব্লাস্ট হয়। আর সাথে সাথে অনেক কয়েকটা লাশ ছিটকে এসে রাস্তায় এসে পড়ে। আমরা গাড়ি থেকে নেমে এই দিক ওই দিক ছোটাছুটি করতে লাগলাম বাঁচানোর জন্য। আর তখনই আমি এই মেয়েটার বডি দেখতে পাই। মৃত ভেবে লাশটা রাস্তা থেকে সরাতে যেতেই বুঝতে পারলাম উনি এখনো জীবিত আছে। তাই ওনাকে আমাদের গাড়িতে তুলে দ্রুত ভালো হাসপাতালে নিয়ে আসি। কিন্তু ওখানেই না জবাব দিয়ে দেয়, আর বলে বিদেশে নিয়ে যেতে। একটা মানুষ এভাবে মারা যাচ্ছে, আর আমরা কিভাবে তাকে ফেলে চলে আসতাম? তাই তাকেও আমরা বিদেশে নিয়ে আসার জন্য ব্যবস্থা করি। তারপর থেকে মেয়েটা কোমায় চলে গেছে। 8 মাস তার কোনো সারা শব্দ নেই। খোঁজ করতে গিয়ে তার ব্যাগ থেকে ওনার কয়েকটা ছবি আর একটা মোবাইল পাই, কিন্তু মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছিল। তাই আমি নিজে ওটা ঠিক করাই। তারপর আপনার সাথে যোগাযোগ করি। এতক্ষণ আকাশ ভাইয়ার কথা মনোযোগ দিয়ে শুনছিলাম। তার কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে। তারপর আমি বললাম, এত কিছু হয়ে গেল, আর আমরা এতদিন ভাবতাম ম্যাম মারা গেছে। আকাশ ভাইয়া বলল, আচ্ছা নিচে আসো খাইতে। আমি বললাম, ভাইয়া আরেকটা কথা, যদি কিছু মনে না করেন তাহলে বলবো। আকাশ বলল, কোনো সমস্যা নেই, বলেন কি বলবেন। আমি বললাম, আসার পর থেকে লক্ষ্য করলাম আপনি আর ভাবি কেউ কারোর সাথে ঠিকভাবে কথা বলছেন না। আপনার আর ভাবির মধ্যে হয়তো কিছু দ্বন্দ্ব হচ্ছে। যদি সমস্যা না হয় তাহলে কি জানতে পারি প্লিজ? আকাশ ভাইয়া কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর চোখ মাটির দিকে নামিয়ে বললেন, সবকিছু বলতে পারি না ভাইয়া, কিন্তু এমন একটা সময় আসছে যখন দুইজন মানুষ একই ছাদের নিচে থেকেও মনের মধ্যে দূরত্ব তৈরি করে নেয়, আর সেই দূরত্ব দিনে দিনে দেয়াল হয়ে দাঁড়ায়। আমি বুঝে গেলাম আকাশ ভাইয়ার কথার গভীরে অনেক না বলা কথা জমে আছে। তবুও বললাম, আপনারা কি একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন ভাইয়া? আকাশ মুখ তুলে একবার আমার দিকে তাকালেন, চোখে ক্লান্তি। আকাশ বলল, ভালোবাসা তো ছিলই ভাই, এখনো আছে। তবে বিশ্বাস তো কাছের মতো, একবার ভাঙলে আর আগের মতো হয় না। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর সাহস করে বললাম, ভাবি কি আপনাকে ভুল বুঝেছেন কোনো কারণে?
আকাশ একটু হেসে মাথা নাড়ালেন। আকাশ বলল, শুধু একটু না, আমি নিজেই পরিষ্কার করিনি। এক রাতে অফিসের এক মেয়ে মেসেজ করে বলছিল একটা স্কলারশিপ নিয়ে সাহায্য লাগবে। মেয়েটা আমার পুরনো এক ছাত্রী ছিল, সমস্যা হচ্ছিল পেপারস পাঠাতে। আমি সাহায্য করছিলাম। তারপর মেয়েটা টিট দেওয়ার জন্য কফি শপে দেখা করতে বলছিল, কিন্তু নীলা ওই মেসেজটা দেখে ফেলে আর ভুল বুঝে ফেলে। আমি বললাম, আপনি সেটা ভাবিকে বলেননি কেন? আকাশ বলল, সত্যি বলতে ভয় পেয়েছিলাম। বললে হয়তো ভাবতো আমি মিথ্যা বানাচ্ছি, আবার না বললেও মনে করতো আমি কিছু লুকাচ্ছি। মাঝের অবস্থাটা খুব জটিল ভাই। আমি চুপ থাকলাম, আর সেই চুপটাই আমাদের মধ্যে দূরত্ব আনলো। তারপর হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেললেন। আকাশ বলল, সে আজকাল আগের মতো হাসে না, চোখে চোখ রাখে না, আমার সাথে ঠিকভাবে কথা বলে না, শুধু তিশার মুখের দিকে তাকিয়ে এই বাসায় আছে। আর আমি ওকে কোনো প্রশ্ন করি না। আমি কিছু বললাম না, শুধু একটা না তাকিয়ে রইলাম ভাইয়ের মুখের দিকে। তারপর ভাইয়া আবার বলল, চলো খেতে আসো। তারপর আকাশ ভাইয়া চলে গেল। আমিও কিছুক্ষণ পর খেতে বসলাম। ভাবি আমায় তুলে দিচ্ছেন, কিন্তু কোনো কথা বলছে না। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। তারপর ভাবলাম বাসায় জানানো দরকার, তাই বাসায় ফোন দিলাম। ফোন রিসিভ করতেই, আসসালামু আলাইকুম আব্বু। আব্বু বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আব্বু? আমি বললাম, ভালো আছি আব্বু, তোমরা কেমন আছো? আব্বু বলল, আমরাও ভালো আছি। পরীর দেখা পাইছিস, কেমন আছে সে? তারপর আমি ওনাদের সব কথা খুলে বললাম। তারা আমাকে ম্যামকে নিয়ে তাড়াতাড়ি দেশে ফেরার কথা বললেন। আরো কিছুক্ষণ তাদের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।